প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। আমি ডক্টর নুরুল কায়ুম মুসাল্লিন। আজ অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে জেনারেল সার্জারির লেকচার স্টার্ট করব। দ্য লেকচার হলো আজকে বার্ন নিয়ে। তো বার্ন ইজ এ বার্নিং কোয়েশ্চন অফ দ্য কান্ট্রি, স্পেশালি ডিউরিং দ্য উইন্টার সিজন। অ্যাকচুয়ালি আমাদের উইন্টার সেলিব্রেশনটাই হয় না বার্ন ছাড়া। বার্ন ইউনিটটা একবারে ভরপুর হয়ে যায় উইন্টার সিজনের সময়। সো আমরা আর দেরি না করে আমাদের লেকচারে চলে যাই। বার্ন। সো বার্ন নিয়ে আমরা আসলে সব শেষ করতে পারবো না আজকে, বিকজ বার্ন অনেক বড় চ্যাপ্টার, এবং এই এত বড় চ্যাপ্টার শেষ করতে হলে আমাদের অ্যাটলিস্ট 2টো ক্লাস লাগবে। আমরা আজকে যতটুকু পারি শেষ করে দিব। আর বেশি পড়াতে গেলেও সমস্যা, যে বেশি প্রেশার পড়ে যাবে সবার জন্য। এই জন্য বার্ন যতটুকু আজ সম্ভব ততটুকুই আমরা ক্লাস নেব। তো আমার পরিচয় আবার দিয়ে দিই। আমি ডাক্তার নুরুল কায়ুম মুসাল্লিন, প্রফেসর অফ সার্জারি, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ। তো আমরা চলি বার্নে। তো বার্ন নিয়ে আমরা অহরহ যে চিত্র সামনে দেখি তা হলো এইরকম। এরকম ছবি আমরা প্রায় দেখি, যে একটা বাসায় আগুন লেগেছে, এখানে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করছে আগুন নেভাতে। তো এই বার্ন থেকে কিন্তু আমাদের অনেক বার্নের পেশেন্ট হসপিটালে চলে আসবে। সো আমরা অনেক সময় বার্ন ইউনিট রেডি থাকতে হবে, যে কখন এরকম আগুন শুরু হয় এবং কখন আমরা আবার বার্নের পেশেন্ট রিসিভ করার জন্য বসে থাকবো। সো এরকম একটা কন্ডিশন আসবে যে হসপিটালে অনেকগুলো বার্নের পেশেন্ট চলে আসবে, এবং এই বার্নের পেশেন্ট ম্যানেজ করতে করতে হসপিটালের সব স্টাফ, ডক্টর, নার্স, ব্রাদার সবার ঘাম ঝরে যাবে যে বার্নের পেশেন্ট ম্যানেজ করতে গিয়ে। সামটাইমস দেখা যাবে যে এরকম একটা পেশেন্ট একবারে নিয়ার অ্যাবাউট 100% বার্ন, তার পুরো বডিটা আমরা ড্রেসিং করে রাখবো, মুখটাও শুধু ড্রেসিং করে নেই, বাট মুখটাও বার্ন দেখা যাচ্ছে এখানে। এরকম চিত্র আপনারা দেখবেন যে এই বাচ্চাটাও তার বাবার বার্নের সাথে সে খাপ খাইয়ে নিচ্ছে, যে খাওয়ানোর চেষ্টা করছে বাবাকে। সো এরকম দৃশ্য অহরই আসবে আমাদের সামনে। বিশেষ করে আমাদের এরকম আসবে শীতের সময়, উইন্টার সিজনে। সো আমরা দেখি বার্নের ডেফিনিশন কি। বার্নের ডেফিনিশন নিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের মতভেদ আছে, তবে আমরা শর্টকাটে বার্নের ডেফিনিশনটাকে যেভাবে বলতে পারি তা হলো, দ্য বার্ন আর টিস্যু ইঞ্জুরিজ রেজাল্টিং ফ্রম ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ flame, hot liquid gases or surfaces, chemicals, electricity or radiation। এই সমস্ত জিনিসের কন্ট্যাক্টে গেলেই একটা টিস্যু ইঞ্জুরি হয়, তাকে আমরা বার্ন বলি। এখন আমরা দেখি যে হোয়াট আর দ্য প্যাথোফিজিওলজি অফ বার্ন। প্যাথোফিজিওলজি অফ বার্ন যদি আমরা পরীক্ষা হলে জিজ্ঞেস করি তাহলে বেশি বলা লাগবে না। প্যাথোফিজিওলজিতে এটুকুই বললে চলবে যে বার্ন ইউজুয়ালি কজ কোয়াগুলেটিভ নেক্রোসিস অফ দি এপিডার্মিস অ্যান্ড আন্ডারলাইং টিস্যুস। এপিডার্মিস থেকে স্টার্ট করে আন্ডারলাইং টিস্যুগুলোতে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়। ডেপথ অফ দ্য বার্ন ডিপেন্ড অন দ্য টেম্পারেচার অফ হুইচ দ্য স্কিন ইজ এক্সপোজ অ্যান্ড দ্য ডিউরেশন অফ এক্সপোজার। এই দুটো জিনিসের উপরে ডেপথ ডিপেন্ড করে, যে কি সাবজেক্ট বা কি মেটেরিয়াল আর কি মেটেরিয়ালস দিয়ে বার্নটা হলো এবং কতটুকু এক্সপোজার হলো। প্যাথোফিজিওলজিতে আমরা দেখব যে একটা বার্ন হলে 3টে এরিয়াতে ভাগ হয়ে যায়। দ্য এরিয়া অফ কিউটেনিয়াস ইঞ্জুরি হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 3 জোন। জোন অফ কোয়াগুলেশন, এর বাইরে থাকবে জোন অফ স্ট্যাসিস, অ্যান্ড ফাইনালি জোন অফ হাইপারমিয়া। আমরা আলাদা আলাদা করে যদি দেখি এই এরিয়াগুলো, তাহলে দেখবো যে জোন অফ কোয়াগুলেশন, দ্য নেক্রোটিক এরিয়া অফ বার্ন হোয়ার সেল হ্যাভ বিন ডিসরাপ্টেড ইন দ্য টার্ম অফ জোন অফ কোয়াগুলেশন। এবং এই জোন অফ কোয়াগুলেশন টিস্যুটা ইরিভার্সিবলি ড্যামেজ হয়, এবং ড্যামেজ আর রিভার্স হয় না। সো আমরা জোন অফ কোয়াগুলেশনটা একবারে চলে যাবে, এটা আর ফেরত আনা যাবে না। দেন
জোন অফ কোয়াগুলেশনের পাশে যে জোনটা তৈরি হয় সেটা হচ্ছে জোন অফ স্ট্যাসিস। এখানে জোন অফ স্ট্যাসিস হচ্ছে দ্য এরিয়া ইমিডিয়েটলি সারাউন্ডিংস দ্য নেক্রোটিক জোন হ্যাজ এ মডারেট ডিগ্রি অফ ইনসাল্ট উইথ ডিক্রিজ টিস্যু পারফিউশন। এবং এই জোনটা ডিপেন্ড করে এটা ফেরত আসবে নাকি নেক্রোসিস হবে, ডিপেন্ডস অন দ্য ওন এনভায়রনমেন্ট, আইদার দ্য এরিয়া ইজ সার্ভাইভ অর গো টু দ্য কোয়াগুলেটিভ নেক্রোসিস। এটা যে কোনো দিকে যেতে পারে, হয় এটা সার্ভাইভ করতে পারে অথবা এটা নেক্রোসিস হয়ে যেতে পারে। দেন জোন অফ হাইপারমিয়া। জোন অফ হাইপারমিয়া বলতে আমরা বুঝি যে একটা ভেসোডাইলেশন হবে সারাউন্ডিং দ্য ইনফ্লামেশন অফ দ্য বার্ন ওন্ড, এবং দিস রিজন কন্টেইন ক্লিয়ারলি ভায়াবল টিস্যু। এই এরিয়াটা বা এই রিজনটা অবশ্যই ভায়াবল থাকবে এবং ফ্রম হুইচ দ্য হিলিং প্রসেস বিগিনস, এবং এই রিজন থেকেই বার্নের হিলিং স্টার্ট হবে। নাও কি কি কারণে আমাদের বার্ন হতে পারে? ফার্স্ট, দ্য ফ্লেম, ড্যামেজ ফ্রম দ্য সুপারহিটেড অক্সিডাইজ এয়ার। আগুনের মধ্যে অক্সিডাইজ এয়ার থেকেই আমাদের বার্ন হয়। দেন স্কাল্ড, ড্যামেজ ফ্রম কন্ট্যাক্ট উইথ হট লিকুইডস, যে কোনো হট লিকুইড থেকে আমাদের বার্ন হতে পারে। দেন 3, contact, damage from contact with hot or cold solid materials. এরপর আসবে কেমিক্যালস, কন্ট্যাক্ট উইথ নক্সিয়াস কেমিক্যালস। তারপর আসবে ইলেকট্রিসিটি, কন্ডাকশন অফ দ্য ইলেকট্রিক্যাল কারেন্ট থ্রু দ্য টিস্যু, অ্যান্ড ফাইনালি রেডিয়েশন, এক্সপোজার টু দ্য রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস। এই সমস্ত কারণে আমাদের বার্ন হতে পারে। কিন্তু আমাদের দেশে যদি আরো সহজভাবে দেখি তাহলে কিভাবে বার্ন হয়। আমাদের দেশে বার্নগুলো হয় ইউজুয়ালি উইন্টার সেলিব্রেশন। আমরা উইন্টারের সময় দেখব যে এরকম দল বেঁধে মানুষজন আগুনের চারপাশে দাঁড়িয়েছে, তাদের যে কোনো গায়ের কাপড় থেকে অথবা যে কোনো অংশ থেকে কিন্তু বার্ন হতে পারে, এবং এই জন্যই উইন্টারে বেশি বার্ন হয় এবং বার্নের পেশেন্টগুলো বেশি আসে। হচ্ছে ওপেন স্টোভ। আমাদের দেশের অধিকাংশ বাড়িতেই, বিশেষ করে গ্রামের বাড়িতে ওপেন স্টোভে রান্নাবান্না হয় এবং এগুলো থেকেই আগুনের সূত্রপাত হয়। দেন বাস ফায়ার, এটা অন্য দেশে নেই, শুধু আমাদের দেশেই আছে। অনেক সময় বিশেষ করে রাজনৈতিক গণ্ডগোলের সময় বাসে ফায়ারটা আমরা বেশি দেখি, এবং এই বাস ফায়ার হয় কোথা থেকে? আমাদের দেশেরই তৈরি বিশেষ প্রকার একটা পেট্রোল বোম, এই বোম থেকে আমাদের আসলে বাস ফায়ারটা হয়। থান্ডারস্টর্ম, আমরা প্রায় দেখি যে এই বার্নের কারণে অনেকগুলো পেশেন্ট, বিশেষ করে পেরিফেরিতে অনেকগুলো মানুষ মারা যায় থান্ডারস্টর্মের কারণে। এরপরে যদি আমরা কজ খুঁজে দেখবো যে এরকম আমরা বাচ্চাদের যদি আমরা এরকম ফ্রিলি ইলেকট্রিক সকেট ধরতে দেই তাহলে এখান থেকেও আমাদের কিন্তু বার্ন হতে পারে এবং ডেঞ্জারাস বার্ন হয়, এরকম বাচ্চা বার্ন হয়ে যায়। এরপরে এটা কিন্তু আমাদের সাবজেক্ট না, এটা হচ্ছে অন্যরকম বার্ন। তবে এই বার্নের ফলশ্রুতিতে কিন্তু আমাদের আরেকটা বার্ন হতে পারে, যেটা হচ্ছে অ্যাসিড বার্ন। অ্যাসিড বার্ন ইজ ভেরি ডেঞ্জারাস বার্ন। এই বার্ন হলে যদি আমরা একেবারে সাথে সাথে ট্রিটমেন্ট করি, তারপরেও there is a gross disfiguration of the face and other stuff. And finally রেডিয়েশন। রেডিয়েশন অ্যাকচুয়ালি আমাদের দেশে এত বেশি নাই, তারপরে আমরা চেষ্টা করব যে রেডিও অ্যাক্টিভ এরিয়া, বিশেষ করে হসপিটালের রেডিও অ্যাক্টিভ এরিয়া থেকে আমরা সরে যাব। নাও দ্য বার্ন ক্লাসিফিকেশন। বার্নকে অ্যাকর্ডিং টু ডেপথ আমরা ক্লাসিফাই করতে পারি ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন, থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ডিগ্রি বার্ন। কারণ ফার্স্ট ডিগ্রি বার্নটা হলো কি, যে ইনজুরি লোকালাইজ টু দ্য এপিডার্মিস। সেকেন্ড ডিগ্রি বার্ন, injury to the epidermis and part of the dermis. Third degree burn হচ্ছে full thickness injury through the epidermis and dermis into the subcutaneous fat.
থার্ড ডিগ্রি, এন্ড ফোর্থ ডিগ্রি হচ্ছে ইঞ্জুরি থ্রু দ্য স্কিন অ্যান্ড হ্যাভ কুটিনিয়াস ফ্যাট ইনটু দ্য আন্ডারলাইং মাসল অর বোন। এখন আমরা যদি একটা ভিডিওতে দেখি যে কিভাবে আমাদের এই বার্নটা ক্লাসিফাই করতে পারি। This is the burn area and this is our skin layer. স্কিনের আমরা লেয়ার দেখব, বাইরেটা হচ্ছে এপিডার্মিস, এরপরের লেয়ারটা হচ্ছে ডার্মিস অ্যান্ড সাবকিউটেনিয়াস লেয়ারকে আমরা হাইপোডার্মিস বলি। এখন ফার্স্ট ডিগ্রি বার্ন হলে শুধুমাত্র আমাদের এই এপিডার্মিসটা এফেক্টেড হয়, এবং এপিডার্মিসটা এফেক্টেড হলে হাইপেরিমিয়া, একটু রেডিশ হয়, এবং এই যে ফার্স্ট ডিগ্রি বার্ন, সুপারফিশিয়াল বার্ন একটু রেডিশ হবে কিন্তু বেশি গ্রস চেঞ্জ হবে না। এরপরে যদি আমরা সেকেন্ড ডিগ্রি বার্ন দেখি তাহলে সেকেন্ড ডিগ্রি বার্নে দেখবো যে ব্লিস্টার ফর্মেশন হবে, এরকম ব্লিস্টার ফর্মেশন হবে, অ্যান্ড ইটস ইনভলভ এপিডার্মিস অ্যান্ড পার্ট অফ ডার্মিস। এক্ষেত্রে ব্লিস্টারটাই আমাদের চোখের সামনে আসবে। এরপরেই আমরা দেখব যে থার্ড ডিগ্রি বার্ন। থার্ড ডিগ্রি বার্নে এপিডার্মিস, পার্ট অফ ডার্মিস, টোটাল ডার্মিস চলে যাবে, এবং অনেক সময় দেখা যায় যে বার্ন ইনভলভ নিয়ার টু দ্য ফ্যাট। এরপর আসবে ফোর্থ ডিগ্রি বার্ন। ফোর্থ ডিগ্রি বার্ন ইজ ভেরি ডেঞ্জারাস বার্ন। এখানে এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস ফ্যাট ক্রস করে একবারে মাসল। যে অন্যভাবেও আমরা বার্নকে ক্লাসিফাই করতে পারি। এখানে সুপারফিশিয়াল ফার্স্ট ডিগ্রি বার্ন বলতে পারি, এপিডার্মিস, পার্ট অফ ডার্মিস ইনভলভ, পার্শিয়াল থিকনেস বার্ন বা সেকেন্ড ডিগ্রি বার্ন, ফুল থিকনেস বার্ন অর থার্ড ডিগ্রি বার্ন। তবে আমাদের প্রথম ক্লাসিফিকেশনটাই আমরা অনেক সময় বেশি অ্যাকসেপ্ট করি। এবার আমরা আবার ডিসকাস করব আলাদা আলাদাভাবে যে ফার্স্ট ডিগ্রি বার্নে কি হয়। ফার্স্ট ডিগ্রি বার্নে এপিডার্মিসটা শুধুমাত্র ইনভলভ হয়, এবং এপিডার্মিস ইনভলভ হলে সিমটম কি থাকবে? রেডনেস, পেইন, ড্রাই স্কিন, নো ব্লিস্টার অ্যান্ড নো স্কার। এখন আমরা একটা জিনিস কোয়েশ্চন করি কমনলি, যে হাউ ক্যান ইউ ক্লাসিফাই দ্য ডেপথ অফ বার্ন ক্লিনিক্যালি। তখন সবাই বলে যে এপিডার্মিস ইনভলভ হয়, পার্ট অফ ডার্মিস ইনভলভ হয়, বা হাইপোডার্মিস ইনভলভ হয়। এই জিনিস তো আমরা অ্যাকচুয়ালি ওই পরীক্ষার হলে বা ক্লিনিক্যালি আমরা তো মাইক্রোস্কোপ নিয়ে বা স্লাইস নিয়ে দেখবো না। তাহলে আমাদের আনসারটা এভাবে দিতে হবে, যদি ফার্স্ট ডিগ্রি বার্ন হয় তাহলে এপিডার্মিস ইনভলভ হয়, কিন্তু আমি বুঝবো কীভাবে? বুঝবো এই রেডনেস, পেইন, ড্রাই স্কিন, এবং এখানে কোনো ব্লিস্টার থাকবে না এবং কোনো স্কার থাকবে না। এরপরে যদি আমরা দেখি যে সেকেন্ড ডিগ্রি বার্ন কীভাবে হয়, সেকেন্ড ডিগ্রি বার্নটাও আমি থিওরিটিক্যালি হচ্ছে এপিডার্মিস এবং পার্ট অফ ডার্মিস এটা ইনভলভ হয়, কিন্তু ক্লিনিক্যালি আমি বুঝবো কীভাবে? ক্লিনিক্যালি বুঝবো ব্লিস্টার ফর্মেশন, ডিপ রেডনেস, হোয়াইট অ্যান্ড শাইনি স্কিন, ভেরি পেইনফুল টু টাচ বাট নো স্কার। এবং থার্ড ডিগ্রি বার্ন যদি দেখি তাহলে দেখবো যে থার্ড ডিগ্রি বার্ন ইউজুয়ালি এপিডার্মিস অ্যান্ড এন্টায়ার ডার্মিস টু দ্য সাবকিউটেনিয়াস ফ্যাট, এতটুকু পর্যন্ত যাবে। এবং থার্ড ডিগ্রি বার্ন বুঝবো কীভাবে আমরা দেখে? ড্রাই অ্যান্ড লেদারি স্কিন। এই ওয়াশ লেদার স্কিন বলে। ওয়াশ লেদার মানে হলো যে কুরবানির পরে যখন দেখবে যে আমরা দেখি রাস্তার মধ্যে যে লবণ দিয়ে একবারে চামড়াটা যখন প্রক্রিয়াজাত করে তখন এরকম চেহারা চলে আসে, এটাকে ওয়াশ লেদার বলি বা লেদারি স্কিন বলি। তারপরে সোয়েলিং থাকবে, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন অর ইয়েলো স্কিন থাকবে, এবং লেক অফ পেইন, যেহেতু এখানে নার্ভ ইনজুরি হয়ে যাবে তাহলে পেইন কম থাকবে। এরপরে ফোর্থ ডিগ্রি বার্ন। ফোর্থ ডিগ্রি বার্ন যদি দেখি তাহলে আমরা থিওরিটিক্যালি বলবো যে এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস ফ্যাট এগুলা ইনভলভ করে মাসল এবং বোন এক্সপোজ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা সিমটম দেখব ব্ল্যাক স্কিন, নো সেন্সেশন অ্যান্ড এক্সপোজার অফ মাসল অর বোন। নাও এক্সটেন্ট অফ বার্ন। আমাদের বার্নের ম্যানেজমেন্ট করার সময় দুটো জিনিস দেখতে হবে, একটা হলো ডেপথ অফ বার্ন ইঞ্জুরি অ্যান্ড দেন এক্সটেন্ট অফ বার্ন ইঞ্জুরি। এক্সটেন্ট অফ বার্ন দেখার জন্য আমাদের দুটো ইজি রুল আছে, রুল অফ 9 ফর অ্যাডাল্ট অ্যান্ড রুল অফ পাম ফর চিলড্রেন। রুল অফ 9 অলরেডি আমরা সবাই জানি, যে রুল অফ 9টা হলো যে অনেকগুলো 9 নিয়ে আমরা পুরো বডিটাকে ভাগ করব। এই 9গুলোর মধ্যে হচ্ছে হেড অ্যান্ড নেক 9%, ইচ আপার এক্সট্রিমিটি 9%, ইচ লোয়ার এক্সট্রিমিটিটা 18%।
তার মানে হচ্ছে সামনের দিকে 9%, পিছন দিকে 9%। এন্টেরিয়র ট্রাঙ্ক 18%, এন্টেরিয়র ট্রাঙ্ক চেস্ট 9%, অ্যাবডোমেন 9%, পোস্টেরিয়র ট্রাঙ্ক 18%, এখানে ব্যাক অফ দ্য চেস্ট 9% অ্যান্ড ব্যাক অফ দ্য অ্যাবডোমেন 9% অ্যান্ড ফাইনালি জেনিটালিয়া 1%। এই টোটালি আমরা 100 ভাগে ভাগ করতে পারি অনেকগুলো 9-এর বিনিময়ে। এখন যদি বয়স 14 বছর পর্যন্ত হয় তাহলে রোল অফ 9 অন্যরকম। এখানে দেখবো যে মাথা 19%, এক্ষেত্রে 5 থেকে 9 বছর পর্যন্ত হচ্ছে মাথা 15%, আর 10 থেকে 14 বছর পর্যন্ত মাথা 13%। এগুলো কমপ্লিকেটেড, এগুলো আমরা আসলে মুখস্থ চাই না, আমরা পরীক্ষা হলে জানতে চাইবো রুল অফ 9টাই অ্যাডাল্টেরটাই। অ্যাডাল্টকে আমরা কীভাবে এক্সটেন্ট অফ বার্ন ডায়াগনোস করবো এবং এই প্রতিটা এক্সটেন্ট বলতে হবে যে কোন জায়গায় কতটা 9 আছে এটা বলতে হবে। বাচ্চাদেরটা আমরা বেশি জিজ্ঞেস করি না, বাচ্চাদের চার্টটা ঝুলানো থাকে ওখানে। এরপরে আরও একটা রোল হলো রোল অফ পাম্প, দ্যাট ইজ পেশেন্ট পাম্প ইজ ইকুয়াল টু 1% অফ হিস বডি সার্ফেস এরিয়া। এটা বাচ্চাদের জন্য, এটা সবার জন্য না। এক্ষেত্রে বাচ্চার মাথাটা শুধু আমরা 14 থেকে 18% ধরবো এবং বাকি সব কিছু আমরা 1% ফর পাম্প অফ দিস বেবি। আমার পাম্প না, বাচ্চার পাম্পটা। এখন বার্ন যদি আমাদের ডায়াগনোসিস হয়ে যায় তাহলে হসপিটালে আসার আগে আমরা তাকে কি কেয়ার করব এটা চিন্তা করতে হবে। হসপিটালে আসার আগে প্রথমেই বার্ন এরিয়াতে বা বার্নের যে সাইট সেখানে গিয়ে রিমুভ দ্য ভিকটিম ফ্রম দ্য সোর্স অফ বার্ন। এই পেশেন্টটাকে বের করে নিয়ে আসতে হবে, গাড়ি থেকে বের করতে হবে অথবা ঘর থেকে বের করে নিয়ে আসতে হবে। দেন স্টপ দ্য বার্নিং প্রসেস। বার্নিং প্রসেস নিয়ে দৌড়াদৌড়ি করলে হবে না। বার্নিং প্রসেসের জন্য একবারে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে স্টপ, ড্রপ অ্যান্ড রোল। প্রথমকে পেশেন্টকে থামতে হবে, ফ্লোরে পড়ে যেতে হবে অ্যান্ড দেন ফাইনালি তাকে রোল করতে হবে। স্টপ, ড্রপ অ্যান্ড রোল, এই কথা কিন্তু মনে রাখতে হবে। এভাবে কিন্তু বার্ন নিয়ে দৌড়ালে হবে না, দৌড়ালে সারা শরীরে বার্ন ছড়িয়ে পড়বে এবং দেখা যাবে যে 100% বার্ন হওয়ার চান্স আছে। তো আমরা কি করব? স্টপ, ড্রপ, দেন রোল। থামতে হবে, ফ্লোরে পড়ে যেতে হবে এবং ফ্লোরের মধ্যে গড়াগড়ি খেতে হবে, তাহলে কিন্তু বার্ন প্রসেসটা আমরা আটকে ফেলবো। এরপরে আমাদের চেক ফর আদার ইনজুরিজ। হসপিটালে নেওয়ার আগে ওই এলাকায় আমরা আদার ইনজুরিগুলো দেখবো। কী কী ইনজুরি দেখবো? যে স্ট্যান্ডার্ড ABC, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলো দেখতে হবে। এগুলো চেক করতে হবে ওই জায়গায়। যদিও আমরা হসপিটালে আসার পরে আরও ভালোভাবে দেখবো, তারপরে কিন্তু আমাদের এখানে আগে হসপিটালে আসার আগেই দেখা লাগবে। দেন ফলো বাই এ র্যাপিড সেকেন্ডারি সার্ভে। আপনারা হয়তো ট্রমাটোলজির ক্লাস করেছেন, ট্রমাটোলজির ক্লাসকে প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে নিয়ে অনেক কিছু জানেন, এখানে আমাদের বলার প্রয়োজন নেই। শুধু আমরা চিন্তা করবো যে যেহেতু এটা বার্নের পেশেন্টটাকে প্রথমে ইনিশিয়ালি একটু ABCD দেখে ফেলবো হসপিটালে আসার আগেই, অ্যান্ড তারপর একটা সেকেন্ডারি সার্ভে করবো যাতে অন্য কোনো বার্ন আছে কি না নাই বা অন্য কোনো ইনজুরি আছে না এটা দেখে ফেলতে হবে। এরপরে পানি দিতে হবে, কোল্ড করতে হবে। কোল দ্য বার্ন উইথ ওন্ড। এক্ষেত্রে আমাদের সহজ রাস্তাতে ট্যাপের পানি দিব কমপক্ষে 15 মিনিট এবং এটা কাজ করবে 1 ঘন্টা, বার্নে হওয়ার 1 ঘন্টা পর্যন্ত কাজ করবে। এরপরে কিন্তু এই পানিটা কাজ করবে না। সো আমাদের অবশ্যই 10 থেকে 15 মিনিট পর্যন্ত পানি দেওয়া লাগবে। কোল দ্য বার্ন ওন। এবং দ্য টেম্পারেচার ক্লাইমেট কুলিং শুড বি অ্যাবাউট 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং 15 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা আসলে এভাবে তৈরি করতে পারবো না, আমরা ট্যাপের পানি দিলেই হয়ে যাবে। যে ট্যাপের পানি 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমরা ওই বার্ন এরিয়াতে দিব এবং এটা অবশ্যই 1 ঘন্টার ভিতরে দিতে হবে। দেন পেশেন্ট যদি ক্রিটিক্যালি ইল হয় ওইখানে আমরা অক্সিজেন দিব, বিকজ এনিওয়ান ইনভলভ ইন ফায়ার ইন অ্যান এনক্লোজ স্পেস। একটা বন্ধ ঘরে অথবা বন্ধ বাসের মধ্যে যদি বার্ন হয় তাহলে আমরা কিন্তু বের করে পেশেন্টকে অক্সিজেন দিতে হবে। স্পেশালি ইফ দেয়ার ইজ এন অল্টার্ড কনসাসনেস লেভেল। কনসাস লেভেল যদি কমে যায় তাহলে বুঝবো পেশেন্টের হাইপোক্সিয়া স্টার্ট হয়ে গেছে, তো অবশ্যই আমাদের অক্সিজেন দিতে হবে, এটা কিন্তু হাসপাতালে আসার আগে। দেন এলিভেট। ওই হাসপাতালে আসার আগে সিটিং এ পেশেন্ট আপ উইথ এ বার্ন এয়ারওয়ে মে বি প্রুভ লাইফ সেভিং। যদি বার্ন এয়ারওয়ে পেশেন্টের থাকে তাহলে আমাদের অবশ্যই পেশেন্টকে বসাতে হবে, শোয়ালে হবে না। এরপর এলিভেশন অফ দ্য বার্ন লিপ উইল রিডিউস দ্য সোয়েলিং অ্যান্ড ডিসকমফোর্ট। এলিভেট করলে ডিসকমফোর্টটা কমবে। এখন হলো আমরা যে হসপিটালে আসলে আমরা কিভাবে ম্যানেজ করব।
হসপিটালে যদি নিয়ে আসে আমাদের বার্নের পেশেন্টটাকে, তাহলে কি করতে পারি আমরা? হসপিটালে নিয়ে আসার সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা কতটুকু লাভ হবে এই ট্রিটমেন্ট করে হসপিটালে। এটা কিসের উপর ডিপেন্ড করে? দ্য মেজর ডিটারমিনেন্টস অফ দ্য আউটকাম অফ বার্ন ডিপেন্ডস অন দ্য পার্সেন্টেজ অফ দ্য সারফেস এরিয়া। কতটুকু পার্সেন্ট বার্ন হলো অথবা ডেপথ অফ দ্য বার্ন, এই দুটো জিনিসের উপরে, অ্যান্ড প্রেজেন্স অফ অ্যান ইনহেলেশনাল ইঞ্জুরি। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এটা আমাদের আগে চিন্তা করতে হবে যে শ্বাসনালীতে কোনো বার্ন হলো কিনা। এটা হলে আগে থেকে আমাদের প্রিপারেশন এবং প্রিকশন নিয়ে রাখতে হবে। তাহলে এই সমস্ত জিনিসের উপরে হসপিটালের ম্যানেজমেন্ট এবং আউটকামটা ডিপেন্ড করে। এখন হাসপাতালে কাদের ভর্তি দিব? দ্য আমেরিকান বার্ন অ্যাসোসিয়েশন ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন অফ বার্ন সেন্টার হসপিটাল। আমাদের তো সবার জায়গায় বার্ন সেন্টার নেই, আমরা হসপিটালে ভর্তি হবে। এখানে ওদের ক্রাইটেরিয়াতে কিন্তু অনেকগুলো ছিল, আমি এখানে কম করে কতগুলো রাখছি যেগুলো আমাদের অবশ্যই পরীক্ষা হলে বলতে হবে। যে পার্শিয়াল থিকনেস বার্ন মোর দেন 20% ইন অ্যাডাল্ট। এরপর হচ্ছে পার্শিয়াল থিকনেস বার্ন ইজ মোর দেন 10% ইন চিলড্রেন অ্যান্ড ওল্ড এজ। তারপরে দেখবো আমরা থার্ড ডিগ্রি বার্ন মোর দেন 5% ইন এনি এজ। সেকেন্ড ডিগ্রি or থার্ড ডিগ্রি বার্ন ইন ক্রিটিক্যাল এরিয়া লাইক হ্যান্ড, ফিট, ফেস, পেরিনিয়াম, জেনিটালিয়া or মেজর জয়েন্ট। এই সমস্ত জায়গায় যদি আমরা সেকেন্ড থার্ড ডিগ্রি বার্ন হয় তাহলে আমরা পার্সেন্টেজ চিন্তা করবো না, অবশ্যই ভর্তি দিব। তারপরে আমরা ভর্তি দিব কাদের? যে বার্ন অ্যাসোসিয়েটেড উইথ ইনহেলেশনাল ইঞ্জুরি। আমি যদি বুঝি যে পেশেন্টের ইনহেলেশনাল ইঞ্জুরি আছে তাহলে অবশ্যই তাকে হসপিটাল ভর্তি দিতে হবে, কোনো পার্সেন্ট চিন্তা করবো না। ইলেকট্রিক্যাল আর লাইটনিং বার্ন, এক্ষেত্রে আমরা অবশ্যই ভর্তি দেবো পেশেন্টকে। তারপরে কেমিক্যাল বার্ন উইথ থ্রেড দ্য কসমেটিক অর ফাংশনাল কম্প্রোমাইজ। এখানে আমরা যদি দেখি যে বিশেষ করে অ্যাসিড বার্ন হচ্ছে ইউজুয়ালি দেওয়া হয়, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই হাসপাতালে ভর্তি দেবো। এই ক্ষেত্রে আমরা আর কোনো ওয়েট করবো না। দেন সার্কামফেরেন্সিয়াল বার্ন অন দ্য এক্সট্রিমিটি অর চেস্ট। যদি চারদিক বার্ন হয়ে যায় তাহলে এই বার্নটা অবশ্যই ভর্তি দিতে হবে, কারণ এই সার্কামফেরেন্সিয়াল বার্ন কম্প্রেস করে আমাদের রেসপিরেশন বন্ধ করে দিতে পারে, অথবা এক্সট্রিমিটিতে হচ্ছে ব্লাড সাপ্লাই বন্ধ করে দিতে পারে। এরপরে আসলো আমাদের হসপিটাল কেয়ারে আমরা কি কি কেয়ার করব। ফার্স্ট হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজিং এন অ্যাকিউট বার্ন ইঞ্জুরি আর এস সেম এজ দ্য অ্যাকিউট ট্রমা পেশেন্ট। ট্রমার মতো করে আমাদের ম্যানেজ করতে হবে। যেটা হলো এবিসি। এ হচ্ছে এয়ারওয়ে কন্ট্রোল করা লাগবে, বি হলো ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন দেখতে হবে, সি হলো সার্কুলেশন, ডি হচ্ছে ডিসেবিলিটি লাইক নিউরোলজিক্যাল স্ট্যাটাস দেখতে হবে, ই হলো এক্সপোজার উইথ এনভায়রনমেন্ট কন্ট্রোল, অ্যান্ড এফটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বার্নের পেশেন্টের জন্য ফ্লুইড রিসিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন ইফ দ্য পেশেন্ট ইজ ক্রিটিক্যালি ইল, তাহলে আমি কি করব? ক্রিটিক্যালি ইল হলে অ্যাডমিনিস্টার 100% অফ হিউমিডিফাইড অক্সিজেন, অবশ্যই 100% অক্সিজেন দেব। মেজর রেসপিরেটরি স্ট্যাটাস দেখবো, মনিটর রেসপিরেটরি স্ট্যাটাস, দেন এন্ডোট্রাকিয়াল ইন্টিবিউশন ইফ আপার রেসপিরেটরি অবস্ট্রাকশন ইজ লাইকলি। যদি আপার রেসপিরেটরি অবস্ট্রাকশন বুঝি, অথবা বুঝি যে পেশেন্ট একটা বদ্ধ ঘরে অথবা বাসের মধ্যে তার বার্ন হয়েছিল, তাহলে ধরে নিতে হবে যে পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্ট বার্ন আছে এবং তাকে অবশ্যই এন্ডোট্রাকিয়াল ইন্টিবিউশন। এরপরে আবার আমি অ্যাসেসমেন্ট করব, যে অ্যাসেসমেন্ট অফ দ্য বার্ন ওন্ড কিভাবে করব? অ্যাসেসিং দ্য সাইজ বাই রোল অফ 9 অথবা রোল অফ পাম অথবা দ্য লাউড অ্যান্ড ব্রডার চার্ট, বাচ্চাদের জন্য এই চার্টটা আছে। আর তারপরে অ্যাসেসমেন্ট অফ দ্য ডেপথ, এই দুটো জিনিস অ্যাসেসমেন্ট করবো, অ্যাসেসমেন্ট অফ দ্য সাইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দ্য ডেপথ। এই অ্যাসেসমেন্ট করার পরেই আমরা বার্নের চিকিৎসা শুরু করব। এখন আমাদের ফ্লুইড রিসাসিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ বার্ন ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আমাদের কাদের আমি ফ্লুইড দেব। ফ্লুইডের ইন্ডিকেশন হচ্ছে ইন চিলড্রেন বার্ন ওভার 10% অফ দ্য টোটাল বডি সারফেস এরিয়া। যদি বাচ্চাদের 10% বার্ন হয়ে যায় তাহলে আমি তাকে ফ্লুইড দেব। অ্যাডাল্ট হচ্ছে বার্ন ওভার 15% অফ দ্য টোটাল বডি সারফেস এরিয়া। ইফ অরাল ফ্লুইড আর টু বি ইউজ, সল্ট মাস্ট বি এডেড। অনেকগুলো লবণ বের হয়ে যায় বার্ন সারফেস দিয়ে, তাহলে অবশ্যই অরাল যদি পেশেন্ট খেতে পারে অবশ্যই অরাল ফ্লুইড চালু রাখবো, আমরা অরাল বন্ধ করবো না। অ্যান্ড ফ্লুইড নিডেড ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ফর্মুলা। অনেকগুলো ফর্মুলা আছে যেগুলো দিয়ে আমরা ফ্লুইড ক্যালকুলেট করি। এবং ফ্লুইড দেওয়ার পরে দ্য কি ইজ টু মনিটর দ্য ইউরিন আউটপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে পেশেন্টের
ফ্লুইড রিসাসিটেশন ঠিক মতো হলো কি না তা দেখার জন্য আমাদের অবশ্যই ইউরিন আউটপুটটা দেখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে কী কী ফ্লুইড আমরা ইউজ করতে পারি? ইউজুয়ালি দেয়ার আর 3 টাইপস অফ ফ্লুইড ক্যান বি ইউজ ইন বার্ন পেশেন্ট। এর মধ্যে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিঙ্গার ল্যাক্টেট সলিউশন অথবা হার্টম্যান সলিউশন। কোনো কিছু যদি আমরা ভুলেও যাই তাহলে এই জিনিসটা বলবো না যে হার্টম্যান সলিউশন বা রিঙ্গার ল্যাক্টেট সলিউশন আমরা অবশ্যই দিব। তারপরে আমরা দিতে পারি হিউম্যান অ্যালবুমিন সলিউশন অর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, কিন্তু আমরা কিন্তু প্রথম দিন দিব না, এটা পরের দিন থেকে দিব, অথবা ইউজুয়ালি 12 ঘন্টা পরে স্টার্ট করতে হবে। অথবা আমরা হাইপারটোনিক স্যালাইনও দিতে পারি। তবে আমাদের মেইন ফ্লুইড হলো হার্টম্যান সলিউশন। এখন আমাদের কোন ফর্মুলা ইউজ করব? ইউজুয়ালি অনেকগুলো ফর্মুলা আছে, তারপর আমরা পার্কল্যান্ড ফর্মুলাটাই বেশি ফলো করি। পার্কল্যান্ড ফর্মুলাতে কি আছে? ক্যালকুলেট দ্য ফ্লুইড টু বি রিপ্লেস ইন দ্য ফার্স্ট 24 আওয়ার। প্রথম 24 ঘন্টার জন্য আমরা পার্কল্যান্ড ফর্মুলা দিয়ে দ্য ফ্লুইডটা আমরা হিসাব করব। কীভাবে করব? দ্য টোটাল পার্সেন্টেজ অফ বডি সারফেস এরিয়া ইন্টু ওয়েট ইন্টু 4 ইজ ইকুয়াল টু দ্য ভলিউম। এবং এটা 24 ঘন্টার জন্য ক্যালকুলেট করেছি। কিন্তু কিভাবে দিব? আমরা প্রথম 8 ঘন্টার ভিতরে অর্ধেক দিয়ে দিব, এবং এই 8 ঘন্টাটা হলো হসপিটাল আসার পরে 8 ঘন্টা নয়, এটা হচ্ছে বার্ন শুরু হওয়ার পরে 8 আওয়ার। এই 8 আওয়ারে আমরা অর্ধেক দিয়ে দিব, এবং বাকি অর্ধেক দিব নেক্সট 16 আওয়ার। পরবর্তী 16 ঘন্টায় আমরা বাকি অর্ধেক দিব। সো আমাদের অবশ্যই মনে রাখতে হবে পার্কল্যান্ড ফর্মুলা দিয়ে আমরা যে ফ্লুইডটা আনবো তার অর্ধেক অবশ্যই বার্ন প্রসেস শুরু হওয়ার 8 আওয়ার 8 ঘন্টার ভিতরে দিতে হবে, এবং পরবর্তীগুলো 16 ঘন্টার ভিতরে দিব। এখন হচ্ছে মেনটেনেন্স ফ্লুইড। আমরা প্রথম 24 ঘন্টা পার হয়ে গেলে বাকি পরের দিন থেকে যদি ফ্লুইড দরকার হয় তাহলে আমরা কীভাবে দিব? ইফ নিডেড স্পেশালি ফর দ্য চিলড্রেন, তখন আমরা দিব ইট ইজ নর্মালি ডেক্সট্রোজ স্যালাইন ইজ গিভেন। এক্ষেত্রে আমরা হার্টম্যানের হচ্ছে ডেক্সট্রোজ স্যালাইন চলে যাব, বিকজ পেশেন্ট নিডস নিউট্রিয়েন্ট অ্যালং উইথ দ্য ফ্লুইড ফর 24 আওয়ার। 100 ml পার কেজি ফর ফার্স্ট 10 কেজি। প্রথম 10 কেজির জন্য 100 ml পার কেজি, পরবর্তী 10 কেজির জন্য হচ্ছে 50 ml পার কেজি, 50 ml পার কেজি, এবং পরবর্তী প্রতি 20 কেজির জন্য হচ্ছে 20 ml পার কেজি ফর ইচ কিলোগ্রাম ওভার 20 কেজি বডি ওয়েট। এর পরবর্তী সবগুলো কেজির জন্য আমরা 20 ml করে দেব। নাও কলয়েড দিব কি না? কলয়েড আমাদের অবশ্যই দিতে হবে, এবং কলয়েডটা দিতে হলে আমাদের 12 থেকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা যে কলয়েড দিই তা হচ্ছে হিউম্যান অ্যালবুমিন সলিউশন ইজ কমনলি ইউজ কলয়েড। এক্ষেত্রে দ্য প্রোটিন শুড বি গিভেন আফটার 12 আওয়ার। কারণ হলো কি, যে বিকজ বিফোর দিস টাইম ম্যাসিভ ফ্লুইড শিফট কজ প্রোটিন টু লিক আউট অফ দ্য সেল। আমরা এর আগে যদি প্রোটিন দিই তাহলে প্রোটিন লিক হয়ে যাবে, জন্য আমরা 12 ঘন্টা পরেই আমরা দিব। দ্য কমনেস্ট কলয়েজ বেস ফর্মুলা ইজ দ্য, এটা দেওয়ার জন্য হলো যে এই 12 ঘন্টা চলে গেলে তারপরে বাকি সময় দেব 6-6, মানে প্রথম 6 ঘন্টা পরে আবার 6 ঘন্টা পরে, তাহলে 12-12 24 ঘন্টা চলে গেল। এরপরে দেন 12 আওয়ারলি রেসপেক্টিভলি। এই প্রতিবারে আমরা 1 পোর্শন দেব, এবং পোর্শন সমান হলো 0.5 ইন্টু পার্সেন্টেজ অফ বডি সারফেস এরিয়া ইন্টু ওয়েট। দেন মনিটরিং অফ দ্য রিসাসিটেশন। এটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনিটর করার জন্য একমাত্র রাস্তা হলো আমাদের ইউরিন আউটপুটটা দেখা। দ্য কি টু মনিটরিং অফ দ্য রিসাসিটেশন ইজ ইউরিন আউটপুট। এক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে 0.5 to 1 ml পার কেজি পার আওয়ার। এটা হচ্ছে মেনটেনেন্স। যদি হয় তাহলে আমরা ইউরিন আউটপুটে তাহলে বুঝবো আমাদের রিসাসিটেশনটা ঠিক মতো হচ্ছে। যদি কম হয় তাহলে কি করতে হবে? আমাদের 50% ফ্লুইড বাড়িয়ে দিতে হবে। কিন্তু বেশিও তো হতে পারে। যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে কিভাবে বুঝবো যে ইউরিন আউটপুট ইজ এক্সেস 2 ml পার কেজি পার বডি ওয়েট? এরকম যদি হয় তাহলে আমরা ইনফিউশন রেটটা কমাতে হবে। এরপরে আসলো আমাদের ম্যানেজমেন্ট অফ দ্য বার্ন ওন্ড। বার্ন ওন্ডটা কীভাবে ম্যানেজ করব? বার্ন ওন্ডটা বিভিন্নভাবে ম্যানেজ করা যায়। এরপরে প্রথম হচ্ছে ড্রেসিং। কারণ ড্রেসিং কাদের লাগবে এবং কাদের লাগবে না সেটা আগে বুঝতে হবে। যদি এপিডার্মাল বার্ন হয় উইথ ইরাইথিমা অ্যান্ড নো ব্লিস্টার, ডু নট ড্রেস দিস পেশেন্ট। এই পেশেন্টের জন্য কোনো ড্রেসিং লাগবে না। তাহলে আমরা কি দিব?
পেশেন্টটাকে দেব অ্যানালজেসিয়া অ্যান্ড ময়শ্চারাইজিং ক্রিম। এই ক্রিমগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, আমরা এখানে দিচ্ছি বার্ন নামে পাওয়া যায়, আরও অনেক নামে পাওয়া যেতে পারে। 1% সিলভার সালফারাইজিং ক্রিম অথবা 0.5% সিলভার নাইট্রেট সলিউশন। এই ক্রিমটা আমরা লাগাবো, তবে লক্ষ্য রাখতে হবে যে মুখে লাগানো যাবে না। যদি মুখে ক্রিম দিতে হয় তাহলে অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট দেওয়া লাগবে, এই সিলভার সালফারাইজিং দেওয়া যাবে না। তবে যদি বার্ন হয় সুপারফিশিয়াল ডার্মাল বার্ন উইথ ব্লিস্টারিং, তাহলে তাকে অবশ্যই ড্রেসিং দেওয়া লাগবে। এবং অ্যাকচুয়াল ড্রেসিং কী আছে আমরা দেখে নিই যে কি করবে। টু অ্যাবজর্ব দ্য এক্সুডেট, টু প্রিভেন্ট দ্য ডেসিকেশন, টু প্রোভাইড পেইন রিলিফ, টু এনকারেজ এপিথেলাইজেশন অ্যান্ড টু প্রিভেন্ট ইনফেকশন। এই জন্য আমরা সুপারফিশিয়াল ডার্মাল বার্ন উইথ ব্লিস্টারিং যদি হয় তাহলে আমরা ড্রেসিং দেওয়া লাগবে। এখন কি ড্রেসিং পাওয়া যায়? ইউজুয়ালি প্লাস্টিক ফিল পাওয়া যায়, অথবা হাইড্রোকলয়েড পাওয়া যেতে পারে, অথবা প্রিজার্ভ ক্যাডেভার অর পিগ স্কিন অর ফিশ স্কিন। এক্ষেত্রে পিগ স্কিন বা মাছের স্কিন আমাদের দেশে এত বেশি ইউজ হয় না, অথবা এলজিনেট ওর প্যারাফিন গজ। এই প্যারাফিন গজটাই আমরা বেশি ইউজ করি, এগুলো মেডিটুলি বা বিভিন্ন সফরাটুলি বা এইসব নামে পাওয়া যায়, এবং এটাই আমরা বেশি ইউজ করি প্যারাফিন গজটা। এবং এর বাইরে আমরা কি করতে হবে? থিক লেয়ার অফ গজ মে বি প্লেস অন টপ টু অ্যালাউ দ্য ট্রান্সুডেশন অফ এনি ফ্লুইড। এই ড্রেসিংয়ের বাইরে আমরা একটা লেয়ার গজ দিব, এবং গজের বাইরে আমরা উল অর প্যাডিং কি কারণে দিব? অ্যাবজর্ব এক্সুডেট। এখন আমরা ড্রেসিং চেঞ্জ, এখানে মনে রাখতে হবে যে ড্রেসিং চেঞ্জ ইজ ভেরি পেইনফুল প্রসিডিউর। এবং এক্ষেত্রে আরও হয় কি যে এখানে অনেক সময় ড্রেসিং চেঞ্জ করতে গেলে নিউলি ফর্ম এপিথেলিয়াম অনেক সময় লস হয়ে যায়। সেজন্য আমরা ড্রেসিং চেঞ্জ থেকে সাবধান থাকবো যে কীভাবে ড্রেসিং চেঞ্জ করতে হবে। দ্য ড্রেসিং চেঞ্জ আর পেইনফুল অ্যান্ড শুড নট বি পারফর্ম মোর দেন নেসেসারি। প্রয়োজন না হলে আমরা ড্রেসিং চেঞ্জ করব না। ফার্স্ট ড্রেসিং আফটার 3 days। প্রথম দিন পেশেন্ট যে আসার পরে 3 দিন পরে আমাদের প্রথম ড্রেসিংটা চেঞ্জ করতে হবে। দ্য সেকেন্ড সাবসিকুয়েন্ট ড্রেসিং আফটার 5 days অনওয়ার্ড। এরপরে 5 দিন পরপর ড্রেসিং করব। এখন যদি হয় যে পেশেন্ট বলবে বা পেশেন্ট অ্যাটেন্ডেন্স বলবে যে আমার ড্রেসিং ভিজে গেছে, তাহলে কি করব? ভিজে গেলে শুধুমাত্র এক্সট্রা কটন প্যাড ইজ ইউজড ওভার দ্য ড্রেসিং। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা আসলে বার্ন অনেক কিছু বলে ফেললাম, এখানে বার্নের আরও অনেক কিছু বলতে হবে, এবং এত কিছু বলার জন্য আসলে একটা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট না। তো আমরা আরও অনেকগুলো ক্লাস নিতে হবে। বিশেষ করে আমরা চাইবো যে নেক্সট আরেকটা ক্লাসের মধ্যেই যাতে আমরা শেষ করে দিতে পারি। তো এতক্ষণ পর্যন্ত বার্ন নিয়ে যা বললাম তার মধ্যে আমরা পরীক্ষার হলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেই যে বার্নের ডেফিনেশনটা কি কি মেটেরিয়ালস দিয়ে বার্ন হয়। এক্ষেত্রে আমরা অবশ্যই সলিড, লিকুইড, গ্যাস, রেডিয়েশন এগুলো সব কিছু বলতে হবে। এরপরে বার্নের ক্লাসিফিকেশনটা, ডিগ্রি অফ বার্ন। এবং ডিগ্রি অফ বার্ন নিয়ে একটা প্রবলেম হয় যে আমরা জিজ্ঞেস করি যে তুমি কীভাবে বুঝলা যে এটা ফার্স্ট ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি বার্ন। এক্ষেত্রে আমরা সবাই আনসার দিয়ে দিই যে স্যার এপিডার্মিস হলে আমরা বলবো ফার্স্ট ডিগ্রি বার্ন, আর এপিডার্মিস ডার্মিস ইনভলভ করলে সেকেন্ড ডিগ্রি বার্ন। এই কথা কিন্তু আমরা আনসার নেই না, কারণ হচ্ছে আমরা ক্লিনিক্যালি কিন্তু আবার বলতে চাই যে আমরা মাইক্রোস্কোপ নিয়ে বসি না। সো আমাদের এই বার্নটা বলতে হবে যে ফার্স্ট ডিগ্রি বার্ন হলে আমরা দেখবো যে হাইপেরিমিয়া একটু লাল হয়ে গেছে, এখানে কোনো ব্লিস্টারই নাই। সেকেন্ড ডিগ্রি বার্নে এরকম বলবো যে ব্লিস্টার আছে, পেইন আছে, রেডিশ হয়ে গেছে, অনেক সময় দেখা যায় যে খুব বেশি পেইনফুল। তো আমরা এরকম আনসার দিব যে আমরা আনসার দিলে ক্লিনিক্যালি কীভাবে বুঝি, ক্লিনিক্যালি বুঝতে হবে সিমটম থেকে, নট হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস। এরপরে বার্নের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা দিই যে বার্নের ফ্লুইড ডিসোসিয়েশন কীভাবে করবো। এখানে পার্কলেন ফর্মুলাটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। পার্কলেন ফর্মুলাতে আমরা দেখছি যে পার্সেন্টেজ অফ বার্ন উইথ ওয়েট ইন কেজি ইন 4, এবং টোটাল যতটুকু ফ্লুইড আসবে এই ততটুকু ফ্লুইডকে আমরা 2 ভাগে ভাগ করব। হাফ ফ্লুইড দিয়ে দিব বার্ন প্রসেস শুরু হওয়ার 8 ঘন্টার ভিতরে, 8 আওয়ার্সের ভিতরে, এবং পরবর্তী ফ্লুইডটা আমরা দেব বার্নের 16 ঘন্টার ভেতরে। সো এভাবে আমাদের ফ্লুইডটা দিতে হবে। কলয়েড, ক্রিস্টালয়েড নিয়ে অনেকগুলো কথা আসবে, এগুলো সাধারণত আমরা আন্ডার গ্রাজুয়েশন ধরি না, তারপরে ধরলে আমরা বলবো যে 12 ঘন্টা বা 24 ঘন্টার পরে আমরা কলয়েড ক্রিস্টালয়েডটা দেব। এর আগে দিলে আমাদের লস হয়ে যায়, পাওয়া যায়। তবে আমরা ইউজুয়ালি ইউজ করি প্যারাফিন সফট গজ।
এর বাইরে আমরা দিব একটা গজের লেয়ার এবং ফাইনালি আমরা দেব প্যাড, এবং প্যাডটা যে ফ্লুইড এক্সুডেড ফ্লুইডটা অ্যাবজর্ব করবে, এবং ফাইনালি আমরা একটা গজ দিব। এবং চেঞ্জ নিয়ে আমরা কোশ্চেন করতে পারি, যেটা লাস্টে আমরা দেখালাম যে চেঞ্জ তাড়াহুড়া করে করব না, এক্ষেত্রে পেইন বেশি হবে 1 নাম্বার হলো, আর 2 নাম্বার হলো যে পেইনের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এপিথেলে। সো আমরা আর বেশি এগোবো না আজকের ক্লাসটা। এর পরের ক্লাসে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ বার্ন নিয়ে আলোচনা করব। 1-2 নাম্বার হচ্ছে আমরা আলোচনা করব কমপ্লিকেশনস অফ বার্ন এন্ড হাউ ক্যান ইউ প্রিভেন্ট কমপ্লিকেশন এন্ড হাউ ক্যান ইউ ট্রিট কমপ্লিকেশন, এবং বার্নের পেশেন্টটাকে আমরা কিভাবে রিহ্যাবিলিটেশন করব এগুলো নিয়ে ডিসকাস করব। সো ততটুকু পর্যন্ত ডিয়ার স্টুডেন্ট, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।